এই যে রেকর্ড হচ্ছে। ওকে, রেকর্ড দিয়ে দিলাম, এখন থেকে রেকর্ড শুরু হবে। ওকে। হ্যাঁ। তো হিলবার্ট স্পেস জানার আগে আমাদের কি ছিল? অন্তজ গুণজ চারটা শর্ত মেনে চলে বলছিলাম নাকি? চারটা শর্ত কি আবার বলা লাগবে নাকি লাগবে না? হুম। চারটা শর্ত কি স্যার আবার হালকা বলবো একটু না লাগবে? স্যার লাগবে না? আরেকবার হালকা একটু একটু বলুন। বলুন। আরেকবার একটু বলে দিব নাকি? আচ্ছা। জি স্যার। প্রথমে আমরা অন্তর্জ গুণন পড়বো, এরপরে আমরা যাব হিলবার্ট স্পেসে, ঠিক আছে? তাহলে দেখো, অন্তজ গুণন হচ্ছে, আচ্ছা তাহলে উপরের খালি পৃষ্ঠায় যাই আগে। ওকে, আমরা এখানে শুরু করি। ওকে। আহ ঠিক আছে। তো দেখো, তোমার কাছে মনে করো একটা কি আছে, ভেক্টর স্পেস আছে যার নাম হচ্ছে এক্স। এক্স হচ্ছে কি একটা ভেক্টর স্পেস। ওকে। এখন মনে করো এক্স দুইটা যদি গুণ আকারে থাকে, তাহলে এদের সদস্যগুলো কি আকারে থাকবে বলো তো? এক্স কমা ওয়াই আকারে থাকবে কিনা? থাকবে। জি স্যার। ওকে। এখন মনে করো এক্স গুণ এক্স, এটা কিন্তু গুণ বোঝায়। আর এটা হচ্ছে দুইটা এক্স, এটা কিন্তু উপরের বড়গুলা গুণ না কিন্তু। দুইটা এক্স গুণ করলে যে মানে সেটটা পাবো, সেই সেট থেকে আর সেটের মধ্যে, ঠিক আছে, আর না কে ফিল্ড, ঠিক আছে, এটা এটা রিয়েল হতে পারে, কমপ্লেক্স হতে পারে। রিয়েল বা কমপ্লেক্স হতে পারে, এটা হচ্ছে একটা ফিল্ড। ঠিক আছে। ফিল্ডে তো স্কেলার আর ভেক্টর দুইটাই থাকে। এখন এই এই কি থেকে যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে আমরা যে ফাংশনটা দিয়ে প্রকাশ করব, যে ফাংশনটা দিয়ে প্রকাশ করব সেটাকে আমরা এই ডট দিলাম। ঠিক আছে, এখানে কমা, এক্স ডট এক্স, এক্স ডট এক্স মানে হচ্ছে ডট কমা ডট, মানে এখানে এক্স থাকবে, এখানে ওয়াই থাকবে, মানে এখানে দুইটা ভেক্টর থাকবে। এই দুইটা ভেক্টর এখানকার সদস্য, তারা গুণ করলে একটা মান আসবে, তাদের প্রসেস, এই ফাংশনের প্রসেসে একটা মান আসবে, এবং সে চারটা শর্ত মেনে চলবে, তখন তাকে বলা হয় অন্তজ গুণন স্পেস। যেমন ধরো, প্রথম শর্তটা হচ্ছে, এক নম্বর শর্ত হচ্ছে, ধরো তোমার কাছে এক্স প্লাস ওয়াই এবং জেড এর ইনার প্রোডাক্ট গুণ যদি হয়, তাহলে এক্স কমা জেড প্লাস ইনার প্রোডাক্ট অফ ওয়াই কমা জেড, এটা হবে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে, তোমার কাছে মনে করো কোনো স্কেলার আছে আর একটা ভেক্টর গুণ দিলা, আর একটা ভেক্টরের সাথে ইনার প্রোডাক্ট। এখন এটা কিন্তু কি হচ্ছে, আয়েশা অ্যাডমিট দিলাম। ওকে। আর কি? লিখে যাও। এডমিট অনলি। ওকে। এখন দেখো, এই দুইজনের ইনার প্রোডাক্ট যদি হয়, তাহলে স্কেলারটা বাইরে গিয়ে এক্স এবং ওয়াই এর ইনার প্রোডাক্টের সমান হবে। ওকে। তিন নম্বর শর্ত হচ্ছে, এক্স এবং ওয়াই এর ইনার প্রোডাক্টের কনজুগেট ওয়াই এবং এক্স এর ইনার প্রোডাক্টের সমান হবে। ওকে। তার মানে কারো ইনার প্রোডাক্টের কনজুগেট যদি হয়, তাহলে ভেক্টর গুলো উল্টাপাল্টা করে বসবে। চার নম্বর শর্ত হচ্ছে, সিমিলার দুইটা ভেক্টরের যদি ইনার প্রোডাক্ট নেওয়া হয়, সেটা অবশ্যই জিরোর সমান অথবা জিরো থেকে বড় হবে। ওকে। এটা হচ্ছে ইনার প্রোডাক্ট স্পেসের শর্ত। এই চারটা শর্ত যদি এই ফাংশনটা মানে, তখন তাকে বলা হবে ইনার প্রোডাক্ট স্পেস। আর চারটা শর্ত মানে ইনার প্রোডাক্ট স্পেস। আর যদি সে শুধু একলা এই কাজ করে, যেমন ধরো এক্স কমা ওয়াই, তখন তাকে বলা হয় ইনার প্রোডাক্ট। সাধারণত এক্স কমা ওয়াই কিভাবে, ধরো তোমার কাছে যে এক্স আছে সেটা আর টু এর সদস্য। আর টু এর সদস্য মানে কি, তার দুইটা উপাদান থাকবে, একটা নাম দিলাম কি, আয়েশা জয়েন করতে পারতেছে না কেন? আমি বারবার অ্যাডমিট দিচ্ছি, জয়েন করতে পারতেছে না কেন সে?
আমি তো অ্যাডমিট দিলাম তাকে। জয়েনিং তার মানে এটা তো নিচে তার জয়েনিং নেটে মনে প্রবলেম হচ্ছে, আমি তো জয়েন দেখাচ্ছি। আচ্ছা, ওকে। জয়েনিং রাইটিং এখন মনে করো R2 এর একটা সদস্য হচ্ছে এক্স, তাহলে তার উপাদানগুলো কি আকারে থাকবে? ইউ কমা বি এই আকারে থাকবে। হুম। আর ওয়াই মনে করো সেও R2 এর সদস্য, তাহলে তার উপাদানগুলা মনে করো আমার এইরকম থাকলো, U1, V1, সেটাও R2 এর সদস্য, উপরেরটাও R2 এর সদস্য। তাইলে এক্স এবং ওয়াই এর ইনার প্রোডাক্ট হবে U, B, U1, V1, ইনার প্রোডাক্ট দিব, এবং গুণ করার সময় U1, V1, আর এখানে মাঝখানে প্লাস হবে। এই রেজাল্ট আসবে। ইনার প্রোডাক্ট মানে হচ্ছে ভেক্টরের ডট গুণন আর কি, সোজা কথা। ওকে, তাহলে যে আবার কে, আয়েশাকে দিলাম তামিম। ওকে, হ্যাঁ। এখন দেখো, ইনার প্রোডাক্ট মানে হচ্ছে ভেক্টরের ডট গুণন, এটা মনে রাখলে হবে। ইনার প্রোডাক্ট মানে ভেক্টরের ডট গুণন করতে হবে, ঠিক আছে? ইনার প্রোডাক্ট মানে হচ্ছে ভেক্টর ডট প্রোডাক্ট, এটা মনে রাখতে হবে। প্রোডাক্ট, ইনার প্রোডাক্ট মানে হচ্ছে ইনার প্রোডাক্ট মিনস ভেক্টর ডট প্রোডাক্ট। এটা মনে রাখতে হবে, আর কিছু লাগবে না। এটা মনে রাখলে বাকি অঙ্কগুলো সলভ হয়ে যাবে। ওকে, তাহলে এখন যে এই চারটা শর্ত মানবে তাকে বলা হয়, তাকে আমরা বলবো যে এই চারটা শর্ত মানবে, এটা মিউট করে দাও তো। যে এই চারটা শর্ত মানবে তাকে বলা হয় ইনার প্রোডাক্ট স্পেস। ওকে, আর খালি একটা প্রসেস গুণ করাটাকে বলা হয় ইনার প্রোডাক্ট। ওকে, তাহলে এখন দেখো ইনার প্রোডাক্ট কাকে বলে সেটা বুঝলাম। এখন আমরা যে জায়গাটা পড়বো সেটা হচ্ছে হিলবার্ট স্পেস। ওকে, হিলবার্ট স্পেস কাকে বলে? হিলবার্ট স্পেস কাকে বলে? হিলবার্ট স্পেস কাকে বলে, এটা দিয়ে আমরা শুরু করব। ওকে, হিলবার্ট স্পেসের সংজ্ঞাটা একটু দেখো, কি লেখা আছে? সম্পূর্ণ অন্তঃগুণন জগৎকে বলা হয় হিলবার্ট জগৎ। তার মানে কি, ইনার প্রোডাক্ট স্পেস যে চারটা, ইনার প্রোডাক্ট যে চারটা যদি শর্ত মানে, তাহলে তাকে কি বলা হবে? ইনার প্রোডাক্ট যখন চারটা শর্ত মানবে তখন তাকে কি বলা হবে, একটু বলবা? হি- ইনার প্রোডাক্ট যখন চারটা শর্ত মানবে তখন তাকে বলা হয় ইনার প্রোডাক্ট স্পেস। মনে করো, অন্তঃগুণন যখন চারটা শর্ত মানবে তখন তাকে বলা হবে অন্তঃগুণন জগৎ। ওকে, জগৎ। আমার কথা বোঝা গেছে? অন্তঃগুণন জি যখন স্যার। চারটা শর্ত মানবে তখন তাকে বলা হবে অন্তঃগুণন জগৎ। চারটা শর্ত কিন্তু একটু আগে আলোচনা করছি। জি স্যার। তাহলে এই চারটা শর্তের সাথে যদি সে কনভার্জেন্ট হয়, কনভার্জেন্ট মানে বাংলায় বলা হচ্ছে অভিসারী, 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 ঠিক আছে? বা আরেকটা বলতে পারি কচি অনুক্রম। ওকে, অভিসারী যে কথা, কচি অনুক্রম একই কথা। তাহলে কেউ যদি অন্তঃগুণনের চারটা শর্ত সাথে যদি অভিসারী হয়, অন্তঃগুণনের চারটা শর্ত মানলে তাকে বলা হয় অন্তঃগুণন জগৎ। এই অন্তঃগুণন জগৎ যদি অভিসারী হয় তখন তাকে বলা হয় হিলবার্ট জগৎ। আমার কথা বোঝা গেছে নাকি আবার বলা লাগবে? জি স্যার। অন্ত অন্তঃগুণন যখন চারটা শর্ত মানবে তখন হবে অন্তঃগুণন জগৎ। আর এই অন্তঃগুণন জগৎ যখন অভিসারী হবে অর্থাৎ কচি অনুক্রম হবে তখন তাকে বলা হয় হিলবার্ট জগৎ। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। ওকে, হ্যাঁ। এখন জি দেখো, স্যার
এটাকে অন্যভাবে সংজ্ঞায়িত করা যায়। তুমি ধর পরীক্ষায় খালি এটাই লিখবা, বাকিগুলো বুঝার জন্য, বাকিগুলা যখন আমরা কাজ করব তখন কাজে লাগবে, কিন্তু পরীক্ষায় খালি এটা লিখলেই চলবে। তাইলে আমরা কি লিখবো? সম্পূর্ণ অন্তঃগুণজ জগৎকে হিলবার্ট জগৎ বলে। অন্তঃগুণন জগৎ চারটা শর্ত অন্তঃগুণন যখন চারটা শর্ত মানবে তখন হবে জগৎ। জগৎ যখন অভিসারী হবে তখন হবে সম্পূর্ণ। আমার কথা বোঝা গেছে? তাহলে সম্পূর্ণ অন্তঃগুণন জগৎকে বলা হয় হিলবার্ট জগৎ। তাহলে হিলবার্ট জগৎ হওয়ার আগে সে অন্তঃগুণনের চারটা শর্ত এবং অভিসারী এটা মানতে হবে। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। ওকে, তাহলে জি স্যার। এখন কোন জটিল ভেক্টর জগৎ এক্স কে হিলবার্ট জগৎ বলা হবে যদি এক্স এর অন্তঃগুণন দ্বারা সংজ্ঞায়িত হয় এবং সেটি সম্পূর্ণ হয়। কি হতে হবে? অন্তঃগুণন হতে হবে, অন্তঃগুণনের শর্ত মানতে হবে, অথবা এর সাথে কি হতে হবে? অন্তঃগুণন শর্ত মানার পরে সম্পূর্ণ হতে হবে। ঠিক আছে? এখন দেখো, কেন জটিল ভেক্টর জগৎ বলা হচ্ছে? আমাদের সবচেয়ে বড় সেট কে বলতো? সেটের মধ্যে সবচেয়ে বড়, যেমন ধর আমাদের ন্যাচারাল নাম্বার সেট আছে, তারপরে আমাদের পূর্ণ সংখ্যার সেট আছে, তারপরে মূলদ সংখ্যার সেট আছে, আমাদের অমূলদ সংখ্যার সেট আছে, আমাদের রিয়েল নাম্বার সেট আছে। এদের মধ্যে সবচেয়ে বড় কি? ইউনিভার্সাল সেট। বাস্তব সংখ্যার সেট। এটা সবচেয়ে বড় হচ্ছে বাস্তব সংখ্যার সেট। ঠিক আছে? আবার বাস্তব সংখ্যা থেকে বড় সেট হচ্ছে কমপ্লেক্স নাম্বারের সেট। তাহলে কমপ্লেক্স নাম্বারকে বলা হয় সেটের বাপ। কমপ্লেক্স নাম্বার হচ্ছে সব সেটের থেকে বড়। ঠিক আছে? কমপ্লেক্স নাম্বারের ভিতরে কিন্তু রিয়েল নাম্বারের সেট আছে। ঠিক আছে? রিয়েল নাম্বার সেট থাকবে। আমার কথা বোঝা গেছে? কমপ্লেক্স নাম্বারের সেটের ভিতরে কোন সেট থাকবে? রিয়েল নাম্বার সেট থাকবে। এটা কি জানা আছে না? এটা বুঝাই দিব। কমপ্লেক্স নাম্বারের ভিতরে রিয়েল নাম্বারের সেট আছে, বুঝাই দিব। দেখো, কমপ্লেক্স নাম্বারকে কি আকারে লেখা যায়? এ প্লাস আইবি আকারে লেখা যায়। এ, বুঝছো? জি, এ প্লাস আইবি। ওকে, এখন মনে করো 5, এটা কি রিয়েল নাম্বার না? 5 রিয়েল নাম্বার না? এখন 5 কে 5 + 0 × i লিখলাম, এখন সে কি হলো বলো তো? এখন সে হয়ে কমপ্লেক্স। কমপ্লেক্স নাম্বার। আমার কথা বুঝছো? 5 আগে ছিল রিয়েল, এখন হয়ে গেল কি? কমপ্লেক্স নাম্বার। তাইলে আমরা বলতে পারি যে সকল রিয়েল নাম্বারকে কমপ্লেক্স নাম্বার আকারে লেখা যায়। যায় নাকি যায় না? জি স্যার। এখন এখন সকল রিয়েল নাম্বারকে যেহেতু কমপ্লেক্স নাম্বারে লেখা যায়, আর কমপ্লেক্স নাম্বারের নিজের তো সদস্য আছে নাকি? কমপ্লেক্স নাম্বারের নিজের সদস্য আছে না? যেমন 1 + 2i, এটা কমপ্লেক্স নাম্বারের সদস্য। তাহলে কমপ্লেক্স নাম্বারের নিজের সদস্য আছে এবং সকল রিয়েল নাম্বারকে সে কমপ্লেক্স করতে পারে। তাহলে কমপ্লেক্সের সদস্য সংখ্যা বেশি হবে নাকি হবে না? হবে নাকি হবে না? হবে হবে। স্যার। হবে। হবে। সেজন্য কমপ্লেক্স নাম্বার হচ্ছে সবচেয়ে বড় সেট। সেজন্য এখানে এই যে জটিল ভেক্টর জগৎ বলা হচ্ছে, যেহেতু কমপ্লেক্স নাম্বার সবচেয়ে বড়, তাহলে কমপ্লেক্স নাম্বারের ভেক্টর স্পেসটা সবচেয়ে বড় হবে এবং তার ভিতরেও কিন্তু রিয়েলটা থাকবে। তাহলে রিয়েল নাম্বার সেট না, জগৎ না বলে আমরা কমপ্লেক্স নাম্বার জগৎ বললেও কিন্তু এখানে রিয়েল অন্তর্ভুক্ত। আমার কথা বোঝা গেছে? সেজন্য এটাকে জটিল ভেক্টর জগৎ বলা আছে। এখন এটাকে অন্যভাবে বলা যায় পূর্ণ জটিল বানাক জগৎ বা সম্পূর্ণ নর্ম জগৎ। ইহার উপর সংজ্ঞায়িত অন্তজ গুণন সৃষ্ট হলে তখন তাকে বলা হয় হিলবার্ট জগৎ। অর্থাৎ কি? আগের মতো, যে বানাক জগৎ সে যদি সম্পূর্ণ হয় তখন, এবং সে অন্তঃগুণনের শর্ত যদি মানে, তাহলে তাকে বলা হয় হিলবার্ট জগৎ। ঠিক আছে? আর কোন অন্তঃগুণন জগৎকে হিলবার্ট জগৎ বলা হবে অন্তঃগুণন দ্বারা প্রবর্তিত নম জগৎ একটি বানাক জগৎ হয়। আমরা কি জানি? বানাক জগৎ সম্পূর্ণ, এটা জানি নাকি জানি না? বানাক জগৎ কি সম্পূর্ণ। তাহলে সে হিলবার্ট জগৎ হইতে হলে কি হবে? অন্তঃগুণন থাকতে হবে আর সম্পূর্ণ হইতে হবে। তাহলে বানাককে আমরা সম্পূর্ণ বলতে পারি, সেজন্য বানাক জগৎই হিলবার্ট জগৎ যদি সে অন্তঃগুণনের শর্ত মেনে চলে। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার? ওকে। জি স্যার। ওকে, তাহলে এখন দেখো বাকিগুলো পড়ে এখন আমরা দুইটা প্রমাণ পড়বো যেগুলো তোমাদের পরীক্ষাতে আসবে। ঠিক আছে? এই প্রমাণ দুইটা আগে পড়ে ফেলি, এটা পরীক্ষাতে আসবে। এই দুইটার যে কোনো একটা বা দুইটাই পরীক্ষাতে আসতে পারে তোমাদের এইবার 4th ইয়ার পরীক্ষা। ওকে, আমরা এটা এটা আসলে সমস্যাটা হচ্ছে, ওকে,
এটার প্রশ্নটা হবে এইভাবে যে সামান্তরিকের সূত্র, অন্তঃগুণনের সামান্তরিকের সূত্র প্রমাণ করো, বর্ণনা সহ প্রমাণ করো, এরকম থাকবে। ঠিক আছে, অন্তঃগুণজের যৌগতের জন্য সামান্তরিকের সূত্র বর্ণনা প্রমাণ করো, এরকম থাকবে। ঠিক আছে, তাহলে প্রশ্নটা থাকবে এরকম, অন্তঃগুণজ জগতের জন্য সামান্তরিকের সূত্রটি বর্ণনা প্রমাণ করো, এইভাবে থাকতে পারে। অথবা তোমাকে প্রমাণ করো যে দিয়ে এটা দিতে পারে, প্রমাণ করো যে নর্ম অফ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস নর্ম অফ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 2 নর্ম অফ এক্স স্কোয়ার 2 নর্ম অফ ওয়াই স্কোয়ার, এরকম থাকতে পারে। ঠিক আছে, ওকে। অথবা এটাকে এইভাবে দিতে পারে, যদি এক্স এবং ওয়াই দুইটি হিলবার্ট জগতের দুইটি ভেক্টর হয়, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ারের নর্ম 2 এক্স স্কয়ার এর নর্ম প্লাস ওয়াই স্কয়ারের নর্মের, ও সরি, এখানে দুই যদি এখানে থাকে এটা ব্র্যাকেট হবে, ব্র্যাকেট। আর ব্র্যাকেট যদি না দেয় তাহলে প্রত্যেকের সাথে দুই লাগানো থাকবে, এটা টাইপ করতে ভুল হয়ে গেছে। ওকে, তো এটার প্রবলেমটা দেখো, মনে করি এক্স একটি হিলবার্ট জগৎ এবং তার দুইটা সদস্য, একটা এক্স আর একটা ওয়াই, কারণ প্রশ্নে আমাকে শুধু একটা হিলবার্ট জগতের কথা বলা হচ্ছে এবং তার দুইটা উপাদানের কথা বলা হচ্ছে, তাহলে আমি ওইটাই লিখবো। মনে করি এক্স একটি হিলবার্ট জগৎ এবং এক্স ওয়াই হচ্ছে তার দুইটা সদস্য। তাহলে আমরা এক্স ওয়াই এর নর্ম আমরা গত ক্লাসে পড়ছিলাম কোন দুইটা ভেক্টরের নর্ম এর, কোন দুইটা ভেক্টরের অন্তঃগুণন তার নর্মের স্কোয়ার, কত ক্লাসে পড়ছিলাম, নাকি আবার বলা লাগবে? দেখো তো, এটা বোঝা গেছে নাকি আবার বলবো? লিজা, বুঝছি এটা কি স্যার। আবার বুঝাই দিব নাকি এটা বোঝা আছে তোমাদের? স্যার আবার একটু ওকে, বললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। মনে করো তোমার কাছে ইউ একটা ভেক্টর আছে যার সদস্য হচ্ছে ইউ 1, ইউ 2, ইউ 3, নাকি? এখন মনে করো তুমি ইউ এর নর্ম দিলা। ওকে, তাহলে কি হবে? ইউ 1, ইউ 2, ইউ 3, ব্র্যাকেট দিয়ে নর্ম, কমা, আবার ব্র্যাকেট দিয়ে ইউ 1, ইউ 2, ইউ 3 এর নর্ম। এখন ওই যে ইনার প্রোডাক্ট মানে কি বলতো? ইনার প্রোডাক্ট মানে হচ্ছে ভেক্টর গুণন, প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান গুণ। তাহলে কত? ইউ 1 আর ইউ 1 গুণ করলে কত? ইউ 1 স্কোয়ার। ইউ 2 গুণ করলে কত হবে? ইউ 2 স্কোয়ার। ইউ 3 গুণ করলে কত হবে? ইউ 3 স্কোয়ার। ওকে, বুঝা গেছে? আবার আরেকটা জিনিস তোমাদের জানা থাকতে হবে, ইউ এর নর্ম। নর্ম কেমনে বের করা হয়? নর্ম হচ্ছে রুট ওভার প্রত্যেকটা ভেক্টরের স্কোয়ার, প্রত্যেকটা ভেক্টরের স্কোয়ার হচ্ছে নর্ম। এই যে ইউ 1 এর স্কোয়ার, ইউ 2 এর স্কোয়ার, ইউ 3 এর স্কোয়ার, এইভাবে লিখলে হচ্ছে নর্ম। এখন দেখো, এটার বর্গমূল সমান নর্ম। এখানে কি তার বর্গমূল ছাড়া আছে না? এখানে তারা কি আকারে আছে? বর্গমূল ছাড়া আছে। তাহলে এখানে আমি নর্ম যদি লিখি তাহলে এটার কি দিতে হবে? স্কোয়ার দিতে হবে। দিতে হবে নাকি হবে না? তাহলে আমরা কি বুঝলাম? ভেক্টরের অন্তঃগুণন নর্মের বর্গের সমান। এতটুকু কি বোঝা গেছে? জি বোঝা স্যার। গেছে এতটুকু? ওকে, তাহলে এখন দেখো, এখানে আমরা বলছি যে এক্স এবং ওয়াই হচ্ছে দুইটা ভেক্টর, তারা এখানে নর্মের স্কোয়ার আকারে দেয়া আছে। আর আমরা কি জানি? নর্মের স্কোয়ার মানে হচ্ছে তাদের ইনার প্রোডাক্ট। জানি নাকি জানি না? তাহলে আমরা এখানে নর্মের স্কোয়ার সমান কি লিখতে পারি? নর্মের স্কোয়ার সমান ইনার প্রোডাক্ট লিখতে পারি কিনা? লিখতে পারি। জি স্যার। নর্মের নর্মের কি মানে হচ্ছে আমরা ইনার প্রোডাক্ট লিখতে পারি। ওকে, তাহলে এখন দেখো আমাদের এখানে কি আছে? এটা কি বের হইলো? হুম, তাহলে আমাদের কাছে কি আছে? এক্স প্লাস ওয়াই এর নর্মের স্কোয়ার আছে।
তাহলে আমরা কি লিখতে পারি? আমরা জানি যে কারো নর্মের স্কয়ার মানে হচ্ছে তার ইনার প্রোডাক্ট নাকি, তাইলে এক্স প্লাস ওয়াই কমা এক্স প্লাস ওয়াই ইনার প্রোডাক্ট হবে নাকি হবে না? এতটুকু বোঝা গেছে কিনা দেখো। জি স্যার। এতটুকু বোঝা গেছে, তার মানে আমরা জানি যে স্কোয়ার মানে হচ্ছে, নর্মের স্কোয়ার মানে হচ্ছে সেম ভেক্টরের ইনার প্রোডাক্ট। এই কথাটা ক্লিয়ার কিনা দেখো। ওকে, তাহলে আমরা ইনার প্রোডাক্ট বাম দিকে কি থাকবে, বাম দিকে নর্মের স্কোয়ার রাখলাম। তাহলে এক্স প্লাস ওয়াই নর্মের স্কোয়ার সমান। ইনার প্রোডাক্টের নিয়ম কি? ইনার প্রোডাক্টের নিয়ম হচ্ছে প্রথমটা দিয়ে পরেরটাকে কাজ করা। তাহলে এখানে কত আছে, আমরা এই যে ইনার প্রোডাক্টের সূত্র কি পড়ছিলাম, এক্স প্লাস ওয়াই কমা জেড, এর ইনার প্রোডাক্ট কি পাইছিলাম 2 নম্বর শর্তে, এক্স কমা জেড ইনার প্রোডাক্ট যোগ ওয়াই কমা জেড পাইছিলাম। ইনার প্রোডাক্টের শর্ত 4টার মধ্যে এরকম একটা শর্ত পাইছিলাম কিনা? জি স্যার। জি স্যার। তাহলে এখানে দেখো, এখানে এক্স প্লাস ওয়াই আর এইখানের এক্স প্লাস ওয়াই কে মনে করো একটা। তাহলে কি করবা, এক্স কমা এক্স প্লাস ওয়াই এর ইনার প্রোডাক্ট লিখতে পারি, প্লাস ব্র্যাকেট দাও ওয়াই কমা এক্স প্লাস ওয়াই এর ইনার প্রোডাক্ট লেখা যায় কিনা? যাবে? জি স্যার। জি স্যার। এখন দেখো আমাদের ইনার প্রোডাক্টের শর্ত কি হচ্ছে, প্রথম দুইজন, প্রথমে যদি দুইজন থাকে তাহলে আলাদা করা যাবে, পিছনে থাকলে কিন্তু করা যাবে না। আমরা পিছনের নিয়ম পড়িনি, আমরা পড়ছি কি সামনে দুইজন থাকলে প্রথম জনের জন্য একবার লিখবো, দ্বিতীয় জনের একবার লিখবো। এখন ওই যে সামনে এক্স প্লাস ওয়াই, এটার জন্য আমি পিছনের এক্স প্লাস ওয়াই কে একটা মনে করে আমি এরকম আলাদা করলাম। ওকে, এখন এটাকে আলাদা করা যাবে না, এটা এটা কোথায় আছে, পিছনে আছে না? পিছনে হলে করা যাবে না, পিছনকে যদি আমি সামনে নিয়ে আসতে পারি তাহলে করা যাবে। তাহলে পিছনকে সামনে আনার নিয়ম কি বলতো? পিছনকে যদি সামনে আনতে চাই তাহলে আমরা কি দিব, ধরো এক্স প্লাস ওয়াই এটা পিছনে আছে, আমি কি সামনে দিলাম এবং এক্স কে পিছনে দিলাম। এটাকে দিলে আমাদের কনজুগেট দিতে হয়। আমাদের ইনার জি স্যার। প্রোডাক্টের আরেকটা নিয়ম ছিল, এক্স কমা এক্স কমা ওয়াই এর ইনার প্রোডাক্ট এর কনজুগেট কি হয়, ওয়াই কমা এক্স এর ইনার প্রোডাক্ট হয়। এরকম পড়ছিলাম, পড়ছিলাম নাকি পড়ি নাই? জি স্যার পড়ছি। পড়ছি স্যার। তাহলে এখন মনে করো এই যে কেউ, খেয়াল করো আমাদের সূত্রটা কি ছিল, আমাদের সূত্রটা ছিল যে এই যে মনে করো এটা দেখো, এটাতে কনজুগেট নাই, এক্স সামনে ওয়াই সামনে আছে, এক্স পিছনে আছে। এখন আমি এক্স কে সামনে ওয়াই কে পিছনে দিয়ে যদি লিখি তাহলে কনজুগেট দিয়ে লেখা যাবে, যাবে নাকি যাবে না? যাবে স্যার। যাবে। তাহলে আমার এই যে এক্স প্লাস ওয়াই এটা পিছনে আছে, এটাকে যদি সামনে আনি তাহলে কনজুগেট দেয়া যাবে, যাবে নাকি যাবে না? ঠিক একই রকম পিছনের যে এক্স প্লাস ওয়াই তাকে সামনে আনতে চাই, সামনেরটা পিছনে নিতে চাই, তাহলে আমরা কি করব, কনজুগেট দেব। আমরা কনজুগেট দিব। এই মিটিং শেষ হলে আবার সেম এই লিংকে জয়েন করব আমরা, ঠিক আছে? ওকে, এই মিটিং এর টাইম হচ্ছে 40 মিনিট, তো এটা শেষ হলে আবার নতুন করে মিটিং কি করব, সেম পাসওয়ার্ডে তাই আবার জয়েন করবো, সমস্যা নেই। তাহলে এখানে কি হবে, এরকম কনজুগেট চিহ্ন হবে। এতটুকু বোঝা গেছে? এখন এক্স প্লাস ওয়াই এর নর্মের স্কোয়ার সমান, কনজুগেটকে যদি আলাদা করো তাহলে আলাদা আলাদা কি, এখন দেখো কনজুগেট বাদ দাও, আগের মতো এই যে দুইজন একসাথে থাকলে কিভাবে লিখতে হয়, প্রথম দুইজন একসাথে থাকলে প্রথম দুইজনের জন্য আলাদা করা যায় নাকি যায় না? তাহলে এই যে এক্স এর জন্য, এক্স এর জন্য আমি দিব এক্স কমা এক্স, প্লাস ওয়াই এর জন্য লিখলো ওয়াই কমা এক্স, পুরাটা পুরাটার কনজুগেট। এই লাইনটা বোঝা গেছে কিনা দেখো। এইটা জি দিয়ে স্যার বুঝছি। এটাকে নিব, এটা দিয়ে এটাকে নিব, কারণ আমার নিয়ম হচ্ছে কি, সামনে দুইজন থাকলে আলাদা করে লেখা যায়। আমার সামনে কে আছে, এক্স প্লাস হয়েছে, উপরে কনজুগেট আছে সেটা দেখার দরকার নাই, ঠিক আছে? উপরে জি কনজুগেট স্যার। আছে সেটা দেখার দরকার নাই, আমার জাস্ট আছে কি দুইজন একসাথে থাকলে আলাদা করা যায়, তাহলে এক্স এর জন্য এক্স দিলাম, ওয়াই এর জন্য এক্স দিলাম, উপরে যেহেতু কনজুগেট আছে কনজুগেট দিলাম।
পরেরটাকে সেম একই কাজ, এক্স এর জন্য ওয়াই নিতে পারি ওয়াই প্লাস প্লাস ওয়াই 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 কনজুগেট স্পেস ওয়াই ওয়াই দিতে পারি কি পারি না, এতটুকু ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। ওকে, জি স্যার। এখন কনজুগেট যদি যোগ আকারে থাকে, ধরো এ প্লাস বি এর পুরাটার কনজুগেট হইলে আমরা লিখতে পারি এ কনজুগেট প্লাস বি কনজুগেট। এখানে দুইজন প্লাস আছে, উপরে কনজুগেট আছে, তাইলে কনজুগেটকে আমরা আলাদা আলাদা লিখবো, যোগ দিব। তাইলে এক্স ওয়াই এর ইনার প্রোডাক্টের কনজুগেট, ওয়াই এক্স এর ইনার প্রোডাক্টের কনজুগেট লেখা যায়। আবার এক্স ওয়াই এর ইনার প্রোডাক্টের কনজুগেট, আবার ওয়াই কমা ওয়াই এর ইনার প্রোডাক্টের কনজুগেট। এতটুকু বোঝা গেছে কিনা দেখো, বোঝা জি গেছে? স্যার। ওকে, জি স্যার। এখন এক্স আর এক্স যদি সেম থাকে, ঠিক আছে, তাহলে তাদের উল্টাইলো, কনজুগেট তো উল্টে যাওয়ার কথা, কনজুগেট উল্টে যাওয়ার কথা না? কনজুগেটের নিয়ম কি, এই দেখো, কেউ যদি কনজুগেট আকারে থাকে তাহলে কি হয়, এক্স যায় কনজুগেট উঠানোর সময়, যেটা প্রথমে থাকে সেটা পিছনে যায়, পিছনেরটা সামনে আসে, আসে নাকি আসে না? তাহলে সমান জি স্যার। সমানে সামনে পিছে গেলে তো কোনো পরিবর্তন হবে না নাকি? কিন্তু এখানে জি জি পরিবর্তন স্যার। স্যার। হবে, এখানে এক্স সামনে আসবে, ওয়াই ওয়াই পিছনে পর। যাবে। বুঝছো না বুঝছো নাই? এতটুকু ক্লিয়ার কিনা বুঝছি। দেখো। হ্যাঁ, আর জি এখানে কে স্যার। জি যাবে, ওয়াই সামনে যাবে, এক্স পিছনে যাবে নাকি? এটাই, এক্সপ্রেশন। জি সামনে স্যার। পিছনে গেলে সেম আসবে। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, এখন খেয়াল করো, আমরা সেম যদি কেউ ইনার প্রোডাক্টে থাকে তাদের মান কত হয়? সেম যদি কেউ থাকে, সেম এর ইনার প্রোডাক্ট তার নরমের স্কোয়ার, এটা জানি কিনা? জানি। জি জানি স্যার। স্যার। তাহলে এক্স এবং এক্স এর ইনার প্রোডাক্ট কি হবে? এক্স নরমের স্কোয়ার লেখা যাবে, যাবে। আবার যাবে ওয়াই স্যার। ওয়াই এর ইনার প্রোডাক্ট কি লেখা যাবে? ওয়াই নরমের স্কোয়ার লেখা যাবে। জি স্যার। এই যে ওয়াই এরটা, বুঝছো? হ্যাঁ, জি স্যার। ওকে। এখন পরের অংশটা একটু দেখো কি লেখা যায়। হ্যাঁ, এখন দেখো, এই যে এক্স এক্স এর আমরা কি লিখতেছি, এক্স এক্স এর আমরা লিখতেছি এক্স এর নর্ম। ওকে, ওয়াই ওয়াই কে ওয়াই এর নর্ম, বাকি দুইটা যা আছে তাই রাখলাম, বাকি দুইটা যা আছে তাই রাখলাম। ওকে, এটাকে দিলাম সমীকরণ এক। এতটুকু বোঝা গেছে কিনা দেখো। তাহলে বাকি জি দুইটা স্যার। যেভাবে আছে আমরা ওইভাবে রাখবো। কি রাখবো? আমরা লিখবো কত, নর্ম অফ এক্স কমা ওয়াই প্লাস নর্ম অফ ওয়াই কমা এক্স, সমীকরণ দিলাম এক। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। এতটুকু জি ক্লিয়ার? স্যার। জি স্যার। ওকে, জি তাহলে স্যার। আমাদের জিনিসটা কি আসতেছে, শামসুলুদা মানে নেট থেকে বের হয়ে গেছিল। ওকে, তাহলে আমাদের কি আসতেছে দেখো, আমাদের আসতেছে যে এক্স প্লাস ওয়াই এর নর্মের স্কোয়ার সমান নর্ম অফ এক্স স্কোয়ার নর্ম অফ ওয়াই স্কোয়ার প্লাস ইনার প্রোডাক্ট স্পেস অফ এক্স ওয়াই ইনার প্রোডাক্ট স্পেস অফ ওয়াই এক্স। সমীকরণ এক, বোঝা গেছে? এটা কার জন্য? প্লাসের জন্য। এখন তুমি যদি মাইনাসের জন্য লিখতে চাও তাহলে কি আসবে? এক্স মাইনাস ওয়াই এর নর্মের স্কোয়ার সমান কি হবে? নর্ম অফ এক্স স্কোয়ার নর্ম অফ ওয়াই বি স্কোয়ার স্কয়ার। মাইনাস নর্ম অফ এক্স কমা ওয়াই মাইনাস নর্ম অফ ওয়াই কমা এক্স। ওয়ান। সমীকরণ দুই। মানে সমীকরণ একে নর্ম বাদ দিয়ে বাকি যে দুইটা, এই দুইটা মাইনাস হবে যেহেতু ভিতরে মাইনাস। আমার কথা বোঝা গেছে? জি স্যার। বুঝেছো? জি স্যার। এখন সমীকরণ এক আর দুই যোগ করো, তাহলে কি আসবে বলো তো? আসবে এক্স প্লাস ওয়াই এর নর্মের নর্ম হয়। স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই এর নর্মের স্কোয়ার সমান 2 নর্ম অফ এক্স স্কোয়ার প্লাস নর্ম অফ ওয়াই স্কোয়ার। ওয়াই ওয়াই। স্কয়ার। এখানে কি আসবে না? এটাই আমাদের প্রমাণ ছিল। ওকে, বোঝা গেছে? এবং এই প্রমাণটা তোমাদের জন্য খুব 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 ইম্পর্টেন্ট। ওকে, বোঝা গেছে? নাম্বার সমীকরণটা স্যার করতে এটা যাচ্ছে। হ্যাঁ, 2 নম্বর সমীকরণ কেমনে আসছে নাকি?
2 নম্বর সমীকরণ কেমনে আসছে সেটা জানতে চাচ্ছ নাকি? না স্যার, জি ছোট প্রশ্ন আছে এটা সাধারণত এইরকম হতে পারে যে ছোট প্রশ্ন, যদি বড় প্রশ্ন হয় তাহলে দুইটা ক খ দিয়ে দিতে পারে, আর ছোট প্রশ্ন হলে একটা দিবে। আমার কথা বুঝছো? এটা ও বলা স্যার যায় না ছোট প্রশ্ন নাকি বড় প্রশ্ন কোথায় আসবে। যদি ছোট প্রশ্ন হয় তাহলে এটা ছুটে দিয়ে দিবে, আর বড় প্রশ্ন হলে দুইটা, একটা ক আর একটা খ দিয়ে দিয়ে দিবে। আমার কথা বোঝা বুঝছি স্যার। গেছে? তবে এই জি প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এটা ওই সামান্তরিকের সূত্র প্রমাণ করে থাকতে পারে, অথবা প্রমাণ পর্যায়ে দিয়ে থাকতে পারে। ক্লিয়ার? ওকে। জি স্যার স্যার, এটার স্যার এটার একটা সমীকরণ। চিত্র আছে, দেওয়া লাগবে? না, চিত্র দেওয়ার দরকার নেই। আর যদি চিত্র দিতে চাও দিতে পারো, না দিলেও সমস্যা নাই। তবে ওই যে, যদি এই কথাটা লিখে তাহলে চিত্র না দিলেও চলবে, কিন্তু সামান্তরিকের কথাটা লিখলে তোমরা চিত্র দিবা। চিত্র কি একে দেখাবো না চিত্র আঁকতে পারবা? পারবো স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরের টপিকটাই যাই নাকি? স্যার এখানে বড় দ্বিতীয় প্রশ্নের পদ্ধতি। আমরা উপরের যে জিনিসটা এটা ব্যাখ্যা দিয়ে দিতে হইব। যদি তোমাকে প্রমাণ করো বলে তাহলে তো আর কোনো ব্যাখ্যা নাই, কিন্তু সামান্তরিকের সূত্রটি যদি বলে তাহলে ব্যাখ্যা দিয়ে দিতে হবে। আমার কথা বোঝা গেছে? তোমাকে যদি বড় স্যার প্রশ্নে আমি বা ছোট প্রশ্নে তোমাকে যদি বলে যে সামান্তরিকের সূত্রটি প্রমাণ করো, তখন তুমি লিখবা জি এক্স, স্যার। হিলবার্ট জগতের দুইটি ভেক্টর এক্স এবং ওয়াই যদি হয়, তাহলে এক্স প্লাস ওয়াই এর নর্মের স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই নর্মের স্কোয়ার সমান 2 × নর্ম অফ এক্স স্কোয়ার প্লাস 2 × নর্ম অফ ওয়াই স্কোয়ার, এরকম লিখতে হবে। আমার কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নটাই যাচ্ছি। এইটাও ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ওকে, কি লেখা আছে দেখো। দুইটি জটিল অন্তঃগুণজ জগতের মেরুকরণ নবের, এটা এরকম প্রশ্ন থাকবে, মেরুকরণ নবের বর্ণনা প্রমাণ করো। এবং এটা গতবার এই যে 2021-এ সেটা বড় প্রশ্ন হিসেবে আসছে। ঠিক আছে, এটা বড় প্রশ্ন হিসেবে আসছে, বড় প্রশ্ন। ঠিক আছে, এটা আসছে বড় প্রশ্ন হিসেবে। ওকে, তাহলে এটা প্রশ্ন থাকবে এরকম, মেরুকরণ অবের বর্ণনা প্রমাণ করো। এই যে আমাদের সময় কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে, শেষ হইলে আবার কিন্তু আমি চালু করে দিব, ঠিক আছে? তোমরা আবার সেম কি হইলে জয়েন করতে পারবে, আর নাইলে আমরা কি করবো এখন দেখো। সেম, এখানে কি থাকবে, এক্স এবং ওয়াই অন্তঃগুণন। এক্স হচ্ছে একটা ভেক্টর জগৎ, এই ভেক্টর জগতের দুইটা উপাদান, একটা হচ্ছে এক্স এবং ওয়াই। তাদেরকে যদি আমি ইনার প্রোডাক্ট করি তাহলে পাবো 1/4 norm of x plus y whole square minus norm of x minus y whole square plus I into norm of x plus iy whole square minus I into norm of x minus I square। এটা ওকে। তাহলে আগের মতো এই যে এতটুক পর্যন্ত আমরা কিন্তু একটু আগের প্রশ্নটা প্রমাণ করেছি। আমার কি বলা লাগবে নাকি লাগবে না? সমীকরণ এক বুঝছি দুই স্যার। কিন্তু একটু আগের প্রশ্ন পর্যন্ত প্রমাণ করা হয়েছে, এটা কি বলা লাগবে নাকি লাগবে না? লাগবে না স্যার। ওকে, তাইলে এতটুক তো বোঝা গেছে।